জারি করতে হবে। তারপরে প্রজ্ঞাপন আসলো ক্যান্টনমেন্টের চারপাশে মিছিল মিছিল নিষেধ। যখন এরা প্রেস ক্লাবে গেল, আমি গত 15-16 বছরে কিন্তু প্রেস ক্লাবের ভিতরে এইভাবে শৃঙ্খলা বাহিনীকে ঢুকতে দেখি নাই। কালকে যেভাবে বেশ কয়েক ঘন্টা ধরে নাটকটা চলছে, কিছুই নাই দেশে। এবার ফোন করে করে বলতেছি, জানো এটা এই প্রেস ক্লাবে যা কিছু হচ্ছে এটার সাথে কে কে জড়িত, এটা করলে জড়িত হয়ে গেল, তার আর কোনো প্রমাণ লাগে না পারি, যেটা সবাই ফলো করবে। আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা এটা আশা করছিলাম, উনি সংস্কার করবে, একটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ডেভেলপ করে দিবে। শুধু দুবাই পোর্ট ওয়ার্ল্ড আনলে বাংলাদেশ ফিট হবে না। আমি হাসিনা আপা একটা কথা শুধু আপনাকে বলতে চাই, সাপোজ ভুলক্রমে দৈবক্রমে বায়তুল মোকাররমের খতিব সেনাপ্রধান হয়ে গেছে, তাহলে আমরা তাকে তার গুণাগুণ বলতে গেলে কি বলবো? আমাদের সেনাপ্রধান 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি ইমামতি করেন, উনি কোরআন শরীফ পড়েন, তাহাজ্জুদ করে পড়েন। আমাদের এগুলো বলার সময় এগুলো কারোর কোনো কিছুই বোধ শক্তি মানে মনে করে যে শ্রোতারা সব গাঁজা খেয়ে বসে আছে শোনার জন্য। আমরা এরকম দেশে বসবাস করতেছি এবং সেরকমই একটা নাটক গতকাল হয়েছে। সামান্য কয়টা পরিবার, আমার ধারণা এরা এই অফিসারদের, যারা বঞ্চিত অফিসাররা দীর্ঘদিন ধরে এই একটা আন্দোলন করে আসতেছে, তারা চরমভাবে নেগলেক্ট করছে। সরকারের অন্যান্য অর্গানাইজেশন এটাকে টেকেন আপ, তাদের সব শাখা মোটামুটি একটা বড় প্রোগ্রেস করে ফেলছে এবং গড়ে কোনো চেহারা দেখে না। এই এখন আর্মি কি করছে, এই জিনিসগুলোকে তাদের লেভেলে কন্ট্রোলে রাখছে যে না এগুলা হইতে দিব না। তুমি যদি প্রমাণ করতে পারো, এই আর্মি কখনো সুবিচার করবে না, এটা আমি লিখে দিব স্ট্যাম্পে। যারা অপরাধ করছে, যারা এই অপরাধের সাথে জড়িত, তারাই রিভিউ করতেছে। এটা কখনো সম্ভব? শিয়ালের কাছে আপনি মুরগি হত্যার বিচার চাইতে পারেন? আরেক শিয়ালে মুরগি খাইছে, আপনি আরেক শিয়ালের নেতার কাছে গেলেন বিচার করতে, এখন সেটা হচ্ছে। এখন 10 মাস হয়ে যাওয়ার পরে যখন দেখতেছে বিষয়টা অনেক দূর গড়ায় গেছে, বেশি এক্সপোজ হয়ে গেছে, কিছু ইল ডিসিপ্লিন সৈনিকদের নিয়ে একটা নাটক রচনা হয়েছে, যেটা কালকে সারাদিন ধরে আমরা দেখলাম। গত কয়দিন ধরে প্রথম আসলো যে সশস্ত্র বাহিনীর জন্য বিরাট কিছু অপেক্ষা করতেছে, তা 10 মাস কি হলো? এই 10 মাস তারা অপেক্ষা করতে হবে কেন? এটা প্রথম দিন থেকে একটা একটা করে 5টা করে 10টা করে দিলে তো বাই দিস টাইম সব রিকভার হয়ে যায়। এখন কেন প্রজ্ঞাপন জারি করতে হবে? তারপরে প্রজ্ঞাপন আসলো ক্যান্টনমেন্টের চারপাশে মিছিল মিছিল নিষেধ। যখন এরা প্রেস ক্লাবে গেল, আমি গত 15-16 বছরে কিন্তু প্রেস ক্লাবের ভিতরে এইভাবে শৃঙ্খলা বাহিনীকে ঢুকতে দেখি নাই। কালকে যেভাবে বেশ কয়েক ঘন্টা ধরে নাটকটা চলছে, এটা কি প্রয়োজন ছিল? নিরস্ত্র কিছু পরিবার সৈনিক তারা ওখানে শুয়ে রয়েছে, বিকজ এটা একটা প্ল্যান ইয়ে ছিল, এটা পরিকল্পনা যেখানে হয়েছে, তাদেরকে ঢাকায় টাকা পয়সা দিয়ে যারা আনছে তারাই ওই নাটকটা ওখানে স্টেজ করছে এবং জনগণকে ব্যস্ত রাখছে। এইভাবে সাজসজ্জা নিয়ে যদি ওই নাচনি বুড়িদের যদি ধাওয়া করতো, ওইখানে তারা নাচতে পারতো? ওই যে পেট দেখায় দেখায় নাচলো বেশ্যা বেশ্যা বলে, এই যে আন্দোলন করতেছে আওয়ামী লীগ, ওরা কি করতে পারতো? ওইখানে আর্মি যায় না কেন? ওখানে ওই ঢাল তলোয়ার নিয়ে ঢুকে না কেন? এই কয়টা নিরস্ত্র সৈনিকদের নিয়ে তারা নাচানাচি বহুতক্ষণ ধরে নাটক করলো। এরাও তো সবাইকে একই রকম ভাবতেছে এবং এটার মধ্যে তারা গন্ধ খুঁজতেছে এবং এটার জন্য কিছু রিটায়ার্ড অফিসার করছে, ফোন করে করে বলতে, জানো এটা প্রেস ক্লাবে যেটা হচ্ছে এটার সাথে ব্রিগেডিয়ার হাসানও জড়িত, উনি এখান থেকে ইন্ধন দিচ্ছে। এরা এদেরকে সৈনিকদেরকে জাহাঙ্গীর গেটের সামনে এনে আমাকে ডাকতেছে। আমাদেরই কিছু অফিসারকে তারা কিনে ফেলছে, ইয়াং অফিসার, যারা ওই অল্প কিছু পয়সা দিলে তারা তাদের দলে ভিড়ে যায়, তাদেরকে ভিড়ায় ফোন দিচ্ছে, স্যার আসেন, এটা আমাদের সৈনিকরা, আমাদের অধীনস্থদের আমরা ইয়ে করতে পারছি না, এদের পাশে অবশ্যই দাঁড়াবো। কিন্তু ইট ওয়াজ এ ট্র্যাপ। আমাকে কর্নেল হাসিনকে ডাকছে, আমরা যাই নাই। এখানেও আমাদেরকে বারবার, এখনো ইয়াং অফিসাররা যাদের কোনো খোঁজ নাই, যারা অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা জানি, তারা ওই পোস্ট দিচ্ছে আমাদের যাওয়া উচিত, কিছু একটা করা উচিত, এভাবে আমরা গাদ্দারি করতে পারি না। তা গাদ্দারি তো তুমি নিজে করে বসে আছো। আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব, ভোটে ইলেক্টেড চেয়ারম্যান, আমি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের ইয়েতে কাটছিতে কি করে বিদেশ ভিজিট করি? নৈতিকতা বলে কি কিছুই নাই দেশে? এবার ফোন করে করে বলতেছি, জানো এটা এই প্রেস ক্লাবে যা কিছু হচ্ছে এটার সাথে কে কে জড়িত, এটা করলে জড়িত হয়ে গেল, তার আর কোনো প্রমাণ লাগে না।
আমি বলে দিলাম মুসানবী, ব্যাস সে মুসানবী হয়ে গেল। আমি আমার ন্যায় পরায়ণতাটা কোথায় দেখবো? আমার কাজে দেখাবো। হাসিনা আমার বলার উদ্দেশ্য, আমি ওই বিষয়টাকে আন্ডারমাইন কালকে তো মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে যেভাবে বিষয়টা হচ্ছে যে আমি অপরাধীদের আমার বগলের নিচে রেখা ওই সৈনিককে তার অন্যায় হয়েছে তার প্রতি বিচার চাচ্ছে তার দাবড়াইতেছি, কিন্তু আমার বগলের নিচে কিন্তু খুনি আছে, দুর্নীতিবাজ রয়েছে, 1000 কোটি টাকার দুর্নীতিবাজ, এবং কিছুগুলারে আমি প্লেনে উঠাই দিচ্ছি সযত্নে। সেখানে আমি এদের পিছনে দৌড়ানোর অধিকার রাখি? আমাকে ন্যায় বিচারের একটা মানদণ্ড থাকতে হবে। বিচার যে অন্ধ সেটা সেই জিনিস উঠে গেছে বাংলাদেশে, সেটা বলে কোনো কথা নাই। এটা দেখে দেখে বলতেছে আমাকে লোক দেখা, আমি তারপরে তার রায় দিব যে অপরাধী কিনা। একজন খুন করে 1000 কোটি টাকা লুট করে নিরাপদে ক্যান্টনমেন্টে বসে থাকবে, আর আপনি ওই সৈনিকদের পিছনে দাবড়াবেন, প্রেস ক্লাবে গেছে ওইখানে যে তাদের ঘেরাও করবেন। এবং আর্মিতে এভাবে এই কয়েক মাসে তো আমরা এভাবে ঘেরাও করতে দেখি এত কিছু আপনি অন্যখানে গেল না কেন? অন্য অনুষ্ঠানে এই যে আইন শৃঙ্খলা কত রকম পরিস্থিতি হলো, ওখানে যে হালকা ভাবে দূরের থেকে বসে বসে দেখলো কেন? বাইনোকুলার লাগায় দেখে তখন। তার মানে সবকিছু নাটক হচ্ছে, এবং সবখানে জনগণকে দর্শক বানায়, গ্যালারিতে দর্শক বসায় রাখছে। 16 কোটি দর্শক, আর এখানে খেলতেছে অল্প কয়জন। এই যে আমি সাকিব ভাইয়ের কথা বলতেছি, সাকিব ভাইয়া যখন বলতেছে পোর্টের কথা, তখন আমেরিকান পোর্টের কথা বলছে, চাইনিজ পোর্টের কথা বলছে, ইউরোপিয়ান পোর্টের কথা বলছে। কিন্তু আমরা এই 70টা পোর্ট কোন কোন দেশ? তারা আমাদের থেকে উন্নত না আমাদের থেকে আরো নিচেই? আমাদের নিচে বেশি দেশ হওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই তো। এই 70টার মধ্যে 40টা দেশ আমাদের থেকে উন্নত। আমরা তাদের বিষয়টাকেও বিচার করে তারপরে আমরা সিদ্ধান্ত নিই, এটা চাচ্ছি। আমি বলতেছি না যে আমরা দিয়ে দিচ্ছি বাইরের কাউকে। সত্যিকার অর্থে আমরা খারাপ একটা সিস্টেমকে ভালো করে দিয়েছিলাম, কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে দল ক্ষমতায় আসবে সে সবকিছু খাবে, কাউকে আর সুযোগ দিবে না। তো এখন সাহেব পাওয়ারটেক আছে, তারপরে আরেকজন করিম পাওয়ারটেক আসবে। আপা বুঝছেন কি বলতে চাচ্ছি? যখন ইলেকশন হবে সাথে সাথে করিম পাওয়ারটেক তারপরে পোর্টের সবকিছু সে খাবে, সে তো কাউরে দিয়ে খাবে না। প্রবলেমটা কিন্তু এইখানে। কিন্তু আপনি বাইরে যদি একটা প্রপার কন্ট্রাক্ট করে G2G করে আসেন, তখন কিন্তু এটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমরা একটা ট্রায়াল, এনসিটি মানে কিন্তু একটা পার্ট, এবং যেখানে এস্টাবলিশমেন্ট যা কিছু আছে ওটার তো বিল তারা করবে না, তারা নতুন ইনস্টল করবে, ওইটার তারা বিল ক্লেম করবে, ওইটার কস্ট তারা রিকভার, তারপরে তারা প্রফিট নেবে। কিন্তু এখানে আমাদের মনে করি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভালো কিছু দেখার সুযোগ রয়েছে। আমাকে একজন ফোন করে বলতেছে এখানে তো ইন্ডিয়ান ওয়ার্কার আছে, মানে আমাদের দেশে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে, পাসপোর্ট নিয়ে, আইডি কার্ড নিয়ে বহুত ইন্ডিয়ান রয়েছে, সেনাবাহিনীতেও রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স সব জায়গায় আছে, সরকারি কর্মকর্তা আছে, ভারতীয় সিটিজেন, আমাদের সিটিজেনশিপ নিয়ে আমাদের এনআইডি বানায় চাকরি করতেছে। এখানে পাশে যদি ইন্ডিয়ান ওয়ার্কার পোর্টে কাজ করে, অসুবিধা কোথায়? ইন্ডিয়ান জাহাজ আসতেছে, এখন ইন্ডিয়ার ওসিলাই কিন্তু বিদেশে আসা বন্ধ হবে। কিন্তু মূল আমার যেটা কারণ মনে হচ্ছে যে এই পোর্টটাকে এইভাবে যদি রাখা হয়, আবার এই ট্রানজিট করিডোর ইস্যু কিন্তু ইন্ডিয়া আনবে। এই 22,000 কোটি টাকার যে গল্প শোনাচ্ছে, এটা তো অবাস্তব বিষয়, এটা কোনদিন কার্যকর হবে না। বাট এটা হইলেও ইন্ডিয়ার নিজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে হবে, কিন্তু তারা সুযোগ পেলেই তারা বাংলাদেশের মধ্যে থেকে ফ্রি জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবে। সুতরাং ওই সুযোগটা যাতে না পায়, এই জন্য আমাদের পোর্টে একটা এই খালি এনসিটিটাকে দিয়ে আমরা ভালো কিছু দেখার চেষ্টা করি, যে আমরা বিদেশে যে দেখে আসি, আমরা দেশে এসে দেখি যে ভালো কিছু হয় কিনা। উনি একটা প্রমিস করছে, যদি তারা টার্মস এন্ড কন্ডিশন প্রপার না হয়, আমরা তো আগে দেখব, আগে পার্লামেন্ট ছাড়াই তো বহুত চুক্তি হয়েছে, ভারতের সাথে কত চুক্তি আমরা জানি না, সেটা বাতিল করার সাহস নাই। আমাদের অ্যাম্বাসেডারকে 3 ঘন্টার আগে নোটিশ দিয়ে তার বসায় রেখে দিছে, কোনো খবর নাই। আরেকজন ডেপুটি হাই কমিশনার যাওয়ার আগেই ঘোষণা দিয়ে দিচ্ছে কোরবানি হবে না কলকাতায়। আমরা কি, কোন জাতি এটা? আমরা কিন্তু মানে কোন একটা মানদণ্ডের মধ্যে আমরা পড়ছি না তো, আমাদেরকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আমি আপনার জন্য যেটা আইন বলতেছি সেটা আমার জন্য প্রযোজ্য না, আমার ছাড় আছে। আমি যেটা আমার জন্য যেটা প্রযোজ্য সেটা অ্যাম্বাসেডর সাকিবের জন্য প্রযোজ্য না। এটা কোন দেশ? এটা আমরা একটা সিস্টেমে কি আসতে পারি যেটা সবাই ফলো করবে? আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা এটা আশা করছিলাম, উনি সংস্কার করবে, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ডেভেলপ করে দিবে। শুধু দুবাই পোর্ট ওয়ার্ল্ড আনলে বাংলাদেশ ফিট হবে না, বাকি সমস্ত, এবং তার মধ্যে প্রথম যেটা সংস্কার, ডিফেন্স মাস্ট,
যে সৈনিকদের নিয়ে নাটক হয়েছে ওরা কিন্তু বক্তৃতায় ঠিকই বলছে যে আমার প্রতি অন্যায় করা হয়েছে, যে আমার প্রতি অন্যায় করা হয়েছে, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নাই। সেনাবাহিনী কিন্তু এইভাবে কিন্তু নির্যাতিত হয়ে আসছে নীরবে। আমি জীবন ওয়াদা করছি, শপথ করছি কোরআন ছুঁয়ে যে আমি দেশের জন্য জীবন দিব, কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইটস নাই। ইভেন এখন যে কমিশন, সেই কমিশনও এটাকে অ্যাকসেপ্ট করে নাই। ডক্টর রিয়াজের ওখানে আমরা প্রায় 1.5 ঘন্টা প্রেজেন্টেশন দিচ্ছি, উনি ঠিকই এটাকে বাদ দিয়ে ওনার রিকমেন্ডেশন ইয়ে করছে। এগুলো এখানেও তো একই কাজ হচ্ছে, ওই কোনটা করলে আমার সুবিধা, কোনটা করলে আমার চাকরি থাকবে, এগুলো করতেছে সবাই। একটা অফিসার 200 অফিসার অ্যাপ্লিকেশন করছে, সেনাপ্রধানকে 1 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করছে, উনি ফেলে দিছে, রেখে দিছে। এটা 5 সেপ্টেম্বর ইয়েকে সরাসরি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে, ওইখানে বলে আমরা নিব না, অ্যাপ্লিকেশন নিব না। উনি সবাইটা নিবে, ডিফেন্স অফিসারদের অ্যাপ্লিকেশন নিবে না, ডিফেন্স অ্যাডভাইজার যিনি আছেন। তারপরে জোর করে তাকে দেওয়া হয়েছে। আমি বলছি এখানে বসে থাকবে অ্যাপ্লিকেশন নিয়ে, যখন ট্যাক্স না হবে, বলতে হবে, নিয়ে রিজেক্ট করতে হবে, তারপরে নিয়ে ফেলে রেখে দিছে। তারপরে মিনিস্টার অফ ডিফেন্সে দেওয়া হয়েছে 12 জানুয়ারি, ওইটা উনি ফেলে রেখে দিছে। ফোন দিলে বলে আমার পাঠাইতে নিষেধ করছে। এটা কোন দেশ? আমি একটা আবেদন করছি, আমার কষ্ট জানাইছি, এটা আর উপরের থেকে আদেশ আসছে পাঠাবা না? মানে তোমার কি সমস্যা এটা? এবং যে শাস্তি দিছে, যে অপরাধ করছে, তাকে বলতেছে তুমি রিভিউ করো। এই রিভিউ কমিশন কোন অবস্থাতেই ডিফেন্স পার্সন দিয়ে করলে হবে না। ইট হ্যাজ টু বি সামবডি আউটসাইড সার্ভিং, যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের বাইরে, যারা এদেরকে প্রোটেকশন দিচ্ছে, যারা এই অপরাধীদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে সেনাবাহিনীতে, তারা কি করে যাদের প্রতি অবিচার হয়েছে তাদের বিচার করবে, আবার রিভিউ করবে? ইট হ্যাজ টু বি ডান বাই সামবডি এলস। আমরা সেটার জন্যই বলতেছি, ডিফেন্স কমিশন করলে কিন্তু বাকি সব জায়গা ঠিক হয়ে যাবে। যখন বাইরে সবাই দেখবে যে আর্মি থেকেও, আর্মিতেও পানিশমেন্ট প্রপার হচ্ছে, বিচার হচ্ছে, সেখানে কেউ ছাড় পাচ্ছে না, মাপ পাচ্ছে না, তখন কিন্তু বাকি সবাই এমনি সিধা হয়ে যাবে। বাড়িতে বড় ভাই যে সব থেকে বেশি মানে ইনফ্লুয়েন্সিয়াল, তাকে যদি বাবা মা শাসনে রাখে, তাহলে ছোটরা কিন্তু এমনি শাসন হয়ে যাবে, শাসনে থাকে। আমরা বড়টারই তো বেয়াদব বানায় রাখছি, যা খুশি তাই করে বেড়াচ্ছে। যে আমি তো কথাটা সত্য ডক্টর ইউনূস বলতে পারবে আর উনি বলতে পারবে, আর আমরা শুধু অ্যাজিউম করতে পারবো। বাট গেছেন যে এটা আমরা শুনছি এবং এটা বলেছেন, এটাও লোকমুখে শোনা যায়। যদি বলে থাকে অবশ্যই এটা ঠিক বলে নাই। ওনার ওই যে 1 বৈশাখে উনি ইয়েতে গেছিলেন, মন্দিরে গেছিলেন, কেন গেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে আমাদের জানা নাই। সেনাপ্রধানের কি কাজ ঢাকেশ্বরী মন্দির? মানে কাজের কিন্তু কোনো সারেগামা পাচ্ছি না আমরা। প্রত্যেকটা কাজের, আমার কথা হচ্ছে যে শুধু বিরাট অপরাধ করছে, হাজার হাজার। এই যে আপনার বার্মার যে ডিফেন্স অ্যাটাচি ছিল, তাকে উইথড্র করে নিয়ে আসছে। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সিক্রেট ডকুমেন্ট ইন্ডিয়াকে হ্যান্ড ওভার করছে, বার্মিজ গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করছে। দেশে এনে তাকে মেজর জেনারেল প্রমোশন দেওয়া হচ্ছে। এটা তো আর পৃথিবীর কোথাও হয় না। এই আমেরিকাতে এটা হয় না, চায়নাতে হয় না, ইউরোপে হয় না। সাকিব অ্যাম্বাসেডর সাকিব, হয় এটা যে একজন দেশদ্রোহীকে আপনি এনে পদোন্নতি দিচ্ছেন? তা আমরা দুবাই পোর্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য কেন করব? ওরা কি দোষ করলো? অনেক ধন্যবাদ। দেশে বসেও বিক্রি করি, বিদেশে বসেও দেশকে বিক্রি করে দিই, এবং ওইটার রিওয়ার্ড এখানে নিশ্চিত করা হয়েছে যে তুমি এই ডকুমেন্ট দাও, তুমি দেশে গেলে প্রমোশন পাবা। ন্যায় বিচার চাচ্ছি, এবং ন্যায় বিচার তখনই হবে যখন সঠিক তদন্ত হবে এবং শাস্তি হবে। শুধু বরখাস্ত বা অপসারণ কিন্তু বিচার না। বাংলাদেশে এই শাস্তির কালচারটাই উঠে গেছে। শাস্তি পায় আম জনতা। শাস্তি কখনো আমরা রাজনৈতিক নেতা, কোনো ব্যুরোক্রেট, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার শাস্তি হইতে দেখি না। এটা চালু হলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত দেশ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার সবার জন্য। আমাদের দেশের আইন অন্ধ বলে, কিন্তু আমাদের দেশের আইনের 2 চোখই খোলা, কখনো ডান চোখ, কখনো বাম চোখ। 2 চোখ একসাথে খোলে না, একটা একটা করে খুলে। এটা হয়ে গেছে অসুবিধা। এইটাকে আমার 2 চোখে বন্ধ করে বিচার করতে হবে। ধন্যবাদ। অসংখ্য